ছোটবেলায় হারিয়ে যাওয়া নিজের একমাত্র বোনকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জয়। তবে এত বছর পর যখন সে অবশেষে তার বোন ও বোনের পরিবারকে খুঁজে পায়, তখনই ঘটে এক ভয়ঙ্কর বিপত্তি। একদল গুন্ডা এবং পুরো গ্রামের মানুষ তাদের মেরে ফেলার জন্য মরিয়া হয়ে ওঠে। জয় কি পারবে এই নরক থেকে তার বোন ও তার পরিবারের জীবন রক্ষা করতে? কিন্তু প্রশ্ন হলো, এই গ্রামের মানুষজন কেন এতটা ক্ষিপ্ত? কেন তারা একটি পরিবারের সঙ্গে এমন আচরণ করছে? এইসব রহস্যের উত্তর নিয়েই হাজির হয়েছি আজকের গল্প থাম্বাডুতে। তো চলো একসাথে শুরু করা যাক আজকের রহস্য, আবেগ আর লড়াইয়ে ভরপুর একটি গল্প। చేసిన తప్పు వల్ల ఆవిడిచ్చిన మాట నిలబెట్టుకు ఇక్కడికి రావాలన్నా వెళ్ళాలన్నా ఒకటే దారి. ఇక్కడే సస్తా కానీ మీకోసమని ఎవ్వరు. গল্পের শুরুতেই একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেখানে ছোট থেকে শুরু করে বয়স্ক অনেকেই মারা যায়। পুরো শহর জুড়ে নেমে আসে কান্নার সরগরম। আর অন্যদিকে আমরা দেখতে পাই একজন মন্ত্রীকে, যাকে একটি মিটিংয়ের জন্য 50 লাখ টাকা দিয়ে ডাকা হয়েছে। আর যে ব্যক্তি এত টাকা খরচ করে শুধুমাত্র একটি মিটিংয়ের আয়োজন করেছে, তার নাম কার্তিক। কার্তিকের ব্যাপারে যদি কিছু বলি তাহলে ছোটবেলায় অনাথাশ্রম থেকে একটি পরিবার তাকে দত্তক নিয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই দম্পতিও এক দুর্ঘটনায় মারা যায়। ভাগ্যক্রমে কার্তিক বেঁচে গেলেও সেই দুর্ঘটনার পর থেকেই তার কানে এক জটিল সমস্যা দেখা দেয়। কার্তিক এখন আর কোনো বড় শব্দ সহ্য করতে পারে না, এমনকি সাধারণ কথাবার্তার শব্দ তার কানে বাজে বজ্রপাতের মতো। এই কারণেই সে বাইরের জগৎ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে এবং বাড়ির ভেতর থেকে সে পুরো ব্যবসা সামলায়। আর বাড়িতে কেউ অকারণে কোনো কথাও বলে না, প্রায় সব কথাই হয় ইশারার মাধ্যমে। কার্তিক এখন এক বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক। আর গল্পের শুরুতেই যে কারখানার বিস্ফোরণ ঘটে, সেই কারখানাটাও কার্তিকেরই। কারখানাটিতে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বহু নিরীহ মানুষের প্রাণ যায়। আর এই কারণে কার্তিকের ওপর সরকারের তরফ থেকে চাপ আসতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এখন কার্তিককে জেলেও যেতে হতে পারে। তাই সে মন্ত্রীর সঙ্গে গোপনে ডিল করে, ঘুষের বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর মন্ত্রীও টাকার লোভে সেই প্রস্তাবে রাজিও হয়ে যায়। এর পরের দিনই কার্তিকের অ্যাসিস্ট্যান্ট সুমন সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছিল। কিন্তু সবার মাঝে দাঁড়িয়ে থাকা একজন নারী, শ্রেয়া, হঠাৎ করে বলে ওঠে, আমি তোমাকে 3 লাখ টাকা দিচ্ছি, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দাও। তার গলার ব্যথা, চোখে কান্না আর মনে এক অসহায় আর্তনাদ। সে বলে, প্রিয়জন হারানোর যন্ত্রণা কখনো টাকায় মেটে না। এই কথা বলেই সে চেকটি উড়িয়ে দিয়ে সেখানেই বসে পড়ে এবং বলে, যতক্ষণ পর্যন্ত দোষীরা শাস্তি না পাচ্ছে আমি এখানেই বসে থাকবো। সে আর প্রতিবাদে সাড়া দিয়ে বাকি সকল পরিবারও নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা ফেলে দেয় এবং সেখানে অনশনে বসে পড়ে। গভীর বেদনা আর প্রতিবাদের সেই মুহূর্তে যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। এরপর গল্পের দৃশ্যপট চলে আসে আমাদের আজকের মূল চরিত্র জয়ের দিকে। সে একজন প্রফেশনাল অ্যাথলিট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অগণিত ম্যাচ সে জিতেছে। বর্তমানে তার লক্ষ্য এখন একটাই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু কদিন ধরেই কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। তার তীরগুলো সেন্টার পয়েন্ট হিট করতে পারছে না, নিশানা একটুও লাগছে না, যার জন্য জয় নিজের উপরেই বেশ হতাশ হয়ে পড়েছে। সে বুঝে উঠতে পারছে না এই গোলমালটা হচ্ছে কেন। তার শরীরও চলছে ঠিকঠাক, অনুশীলনেও কোনো ত্রুটি নেই, তবুও যেন কোথায় একটা অভ্যন্তরীণ সমস্যা তাকে আচ্ছন্ন করে রেখেছে। এরপর আমরা গল্পে আরও একজন গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হই। এই মেয়েটির নাম তমালিকা। আর সে বেস্ট স্টার্ট-আপ অ্যাওয়ার্ড পেয়েছে। স্টেজে উঠে তমালিকা যখন স্পিচ দিচ্ছিল, তখন সে গোটা কৃতিত্বটাই এক ছেলেকে দেয়, কারণ ছোটবেলায় সে বাড়ির থেকে পালিয়ে এসেছিল। আর সেই সময়ে একটি ছোট্ট ছেলে তাকে সাহায্য করেছিল। ছেলেটির তার বাবাকে বলে তমালিকাকে একটি অনাথ আশ্রমে পাঠানোর ব্যবস্থা করে এবং বড় হওয়ার পরে তাকে কিছু করার সুযোগ করে দেয়। আর সেই ছেলেটিই ছিল জয়। তমালিকা আজও জয়কে অনেক শ্রদ্ধা করে। তার চোখে জয় একজন পথ প্রদর্শক, একজন অনুপ্রেরণা। যাই হোক, এরপরই জয় আবারও নিজের গেমে মনোযোগ ফেরানোর জন্য মেডিটেশন করতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একটি সময় সে প্রচণ্ড রেগে গিয়ে হতাশ হয়ে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মনোযোগ হারিয়ে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়। ভাগ্যক্রমে তার বড় কোনো শারীরিক ক্ষতি হয় না। খবর পেয়ে তমালিকা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসে। কিছুক্ষণ পরে যখন জয়ের জ্ঞান ফিরে আসে, সে বলে, আমি জ্ঞান হারানোর সময় আমার বোনকে দেখেছি। এরপর সে তমালিকাকে তার বোনের গল্প বলতে শুরু করে। ছোটবেলায় তার মা মারা গিয়েছিলেন আর বাবা সবসময় কাজের জন্য বাইরে বাইরেই থাকতেন। তাই জয়ের বড় বোন জয়িতাই তার মা এবং বাবা দুজনের ভূমিকায় পালন করেছে। সেই সময় জয়িতা একজন ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটি ভালো চাকরি না করায় তাদের বাবা সেই সম্পর্কটা মানতে চায়নি। তবুও জয়িতা তার প্রেমিকাকে একটি চিঠি লেখে, পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
সেই চিঠিটা জয় তার দিদির বাহক হিসেবে যখন নিয়ে বের হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তার সামনে এসে দাঁড়িয়ে যায় তার বাবা। ভয়ে জয় তখন চিঠিটা তার বাবার হাতে দিয়ে দেয়, আর সেই ভুলটাই বদলে দেয় সব কিছুই। তারপর খুব অল্প সময়ের মধ্যেই তার বাবা জয় তার পছন্দ অগ্রাহ্য করে এক অন্য ছেলের সাথে জোর করেই তার বিয়ে দিয়ে দেয়। জয়ী তার বিয়ে হয়ে গেছে এই খবর শুনে তার প্রেমিক আর সহ্য করতে পারেনি, সে আত্মহত্যা করে। আর বিদায়ের সময় জয়িতা বলে যায়, আমি আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না, কারো মুখও দেখবো না। এমনকি জয়ের বাবার মৃত্যুর সময় পর্যন্ত সে আর ফিরে আসেনি। এই ঘটনার জন্য আজও জয় নিজেকেই দায়ী মনে করে। হয়তো এই মানসিক ভারটাই তাকে কিছুতেই কনসেন্ট্রেট করতে দিচ্ছে না। অন্যদিকে সুমন বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে ডেকে এনেছে। তার দাবি তারা যেন একটি ভুয়ো রিপোর্টে সাইন করে দেয়। প্রথমে অফিসাররা তাতে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পরে তাদের চোখের সামনে হাজির করা হয় তাদের পুরো পরিবারকে। আর সবার সামনেই একজন অফিসারের পরিবারকে তার চোখের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে ওঠে সবাই, আর একে একে সবাই সেই রিপোর্টে সাইন করে দেয়। কিন্তু তখনই একজন অফিসার বলে, আমরা সবাই সাইন করলেও এমন একজন রয়েছে যার সিগনেচার ছাড়া এই রিপোর্ট সম্পূর্ণই অকার্যকর হবে, আর সেই অফিসারের নাম হচ্ছে কুসুম। অন্যদিকে জয় আর তমালিকা জয় তার খোঁজ করতে করতে তার পুরনো বাড়ির সামনে পৌঁছায়, কিন্তু সেখান থেকে তারা জানতে পারে জয়িতা ও তার পরিবার কোনো একটি পুজোর জন্য গ্রামে গিয়েছে। তাই এবার জয় এবং তমালিকাও সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই গ্রামটি পুরোপুরি বিচ্ছিন্ন এক জায়গায়, সেখানে আইনের কোনো নিয়ম নেই, নেটওয়ার্ক তো একেবারেই দুর্বল। মানুষ যদি কারো সঙ্গে কথা বলতে চায় তাহলে হয়তো গাছের ওপরে উঠতে হবে, নয়তো কয়েক কিলোমিটার পথ অতিক্রমণ করে টাওয়ারের নিচে গিয়ে সিগন্যাল খুঁজতে হবে। এমনই এক সময় কার্তিকের কাছে বন্দি থাকা এক অফিসার সুযোগ বুঝে লুকিয়ে লুকিয়ে কুসুমকে ফোন করে আর তাদের সাথে হয়ে যাওয়া পুরো ঘটনাটা তাকে বলে। এই শুনেই জয়িতা তার পরিবারকে নিয়ে যখন এখান থেকে পালাতে নেয়, তখনই তার পেছনে একদল গুন্ডারা তাদের উপর আক্রমণ করে। আর রাস্তায় হঠাৎ করেই জয়দের গাড়ির সাথে একটি গাড়ির ধাক্কা লাগে। তখন জয় দেখতে পায় অনেকগুলো গুন্ডা জয়িতাদের ওপর আক্রমণ করছে, যার জন্য এবার জয় তাদেরকে বাঁচাতে শুরু করে। সমস্ত গুন্ডাদের এক এক করে মারতে শুরু করে। একটা সময় জয় এবং জয়িতা একে অপরের মুখোমুখি হয়, আর আমরা জানতে পারি এই জয়িতাই হচ্ছে জয়ের বড় বোন। কিন্তু কুসুম এখানে জয়কে চিনতেই পারে না। সে তাদের জীবন বাঁচানোর জন্য উল্টে জয়কে ধন্যবাদ জানায় এবং সাথে সে জয়কে একটি অনুরোধও করে, জয় যেন তাদেরকে এই জঙ্গল থেকে বের হতে সাহায্য করে, কারণ সে অনেক সাহসী। জয় তখন তার পরিচয় গোপন রাখে এবং তাদের সাথে জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে শুরু করে। ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চার হাতে একটি পোকা কামড়ে দেয়। জয় তখন ইমার্জেন্সি নাম্বারে কল করলে মল্লিকা নামে একটি মেয়ে তার কল রিসিভ করে। জয় যখন ব্যাপারটা খুলে বলে, তখন মল্লিকা বলে সে বুঝতে পেরেছে কোন পোকা কামড়াতে পারে এবং সে তার ঔষধও বলে দেয়। সেই ওষুধটা যখন ছোট্ট বাচ্চাটির হাতে লাগায় তখন সে সত্যিই ঠিক হয়ে যায়। এরপর মল্লিকা বলে সে যেহেতু তাকে সাহায্য করেছে তার জন্য জয় যেন তাকে তার পারিশ্রমিক দেয়, কিন্তু এর পরিবর্তিতে জয় তাকে অনেকগুলো কিস দিয়ে দেয়। এরপরে তারা ধীরে ধীরে আবারও জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন বাধা বিপত্তি পার করে এগোতে থাকে এবং জয় বিভিন্ন বিপদে মল্লিকার কাছে সাহায্য নেয়। আর মল্লিকাও যখন জয়ের কাছে পারিশ্রমিক চায় তখনই জয় তাকে অনেকগুলো কিস দিয়ে দেয়। আর সেখানে মল্লিকা তাদের জন্য একটি বাসও পাঠায়। জয় সবাইকে নিয়ে যখন বাসের কাছে গিয়ে পৌঁছায় ঠিক তখনই সেই গুন্ডাগুলো তাদের উপরে আবারও আক্রমণ করে। তার মানে আগের থেকেই তারা ফাঁদ পেতে বসেছিল। কিন্তু এখানে জয় এক এক করে সবাইকে মারতে থাকে এবং কোনো রকমে সবাই মিলে বাসে করে সেখান থেকে পালাতেও সক্ষম হয়। এর মাঝেই কুসুমের কাছে আবারও পুলিশ কমিশনারের কল আসে। তারা নাকি এই গ্রামের এন্ট্রান্সে অপেক্ষা করছে, কিন্তু তারা গ্রামের ভেতরে প্রবেশ করতে পারবে না, তাহলে নাকি নিয়ম ভঙ্গ করা হবে। এবার কুসুমের পুরো পরিবারও তাকে বলতে শুরু করে সে যেন এই রিপোর্টে সাইন করে দেয়, না হলে তাদের সবাইকেই মরতে হবে। কিন্তু কুসুম এটি করতে নারাজ, কারণ সে ওই গ্রামবাসীদের কথা দিয়েছিল সে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। তাই সে এবার নিজের জীবন দিতেও পিছু পা হয় না। আর যখন কার্তিকের লোকেরা তাকে মেরেই ফেলবে ঠিক তখনই জয় তাকে বাঁচিয়ে নেয়। এবার তাকে আশ্বাস দেয় যে সে তার পাশেই রয়েছে, সে যেন তার কথা রাখে, সেই গ্রামবাসীদের সে যেন ন্যায় পেতে সাহায্য করে। অন্যদিকে কার্তিক যখন জানতে পারে এবারও তার লোক কুসুমকে মারতে অসফল হয়েছে, তখনই সে রেগে গিয়ে পুরো গ্রামবাসীকে জানাতে বলে ব্যাপারটা, যে কুসুমকে যে মারতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই কথাটি শুনেই যেন সেই গ্রামের সবাই উঠে পড়ে লাগে কুসুমকে মারার জন্য, কারণ পুরস্কারটা এতই বড় যার জন্য যে কেউই এটি করতে চাইবে। সেই গ্রামের এক নামকরা ডাকাত সিম্বা, সে তার পুরো দলবল নিয়ে এবার কুসুমকে খুঁজতে বেরিয়ে পড়ে। মল্লিকা গ্রামের মানুষদের কাছ থেকে ঘটনাটা শুনতে পেরেই তাড়াতাড়ি জয়কে ফোন করে পুরো ঘটনাটা জানায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের বাস অ্যাক্সিডেন্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুঃসময়ে তাদের মাঝে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। তাই তারা সবাই মিলে তাকে নিয়ে আবার কোনো রকমে পালাতে থাকে।
তখনই গ্রামবাসী সেখানে এসে যখন উর্মিলাকে বলে সেই কুসুমকে মারার পুরস্কার রয়েছে 1 কোটি টাকা, তখন উর্মিলা বুদ্ধি করে তাদেরকে অন্য একটি রাস্তা দেখায় এবং নিজে চলে যায় তাদেরকে খুঁজতে। সে মনে মনে পরিকল্পনা করে ফেলেছে সে নিজেই তাদেরকে মেরে 1 কোটি টাকার পুরস্কার নেবে। এবার জয় একটি জায়গায় এসে চারিপাশে শুকনো গাছগুলিতে আগুন লাগিয়ে দেয়, যার কারণে এবার তাদের চারিপাশে একটি বলয়ের তৈরি হয় এবং তার মাঝেই এবার মেয়েরাই সেই প্রেগনেন্ট মহিলার ডেলিভারির ব্যবস্থা করে। অনেক চেষ্টার পরে তারা মল্লিকার সাহায্যে সফল হয়। এরপরেই তারা সেখান থেকে আবারও পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা আবারও খেয়াল করে তাদের সাথে ছোট্ট মেয়ে রত্না নেই, সে কোথাও হারিয়ে গিয়েছে। যার জন্য এবার জয় তাদের সবাইকে দেখে রাখার দায়িত্ব তমালিকাকে দিয়ে সে নিজে চলে যায় রত্নাকে খুঁজতে। অন্যদিকে রত্না একটি হরিণের ফাঁদে পড়ে গিয়েছিল, আর তখনই সেখানে সিম্বা এবং তার সব লোকেরা চলে আসে, তারাই তাকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে উর্মিলাও এবার কুসুমদের কাছে এসে পৌঁছায়। উর্মিলাকে দেখে তারাও তার কাছে সাহায্য চায়। উর্মিলা তো মনে মনে খুবই খুশি, কারণ সে যাদেরকে খোঁজ করছিল তারা নিজের থেকেই তার কাছে এসেছে। এবার সেও তার গাড়িতে করে তাদেরকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। তমালিকা তখন জিজ্ঞেস করে সে তাদেরকে এখানে কেন নিয়ে এসেছে, তখনই উর্মিলা তার আসল রূপ দেখায়। অন্যদিকে জয় তার বোনের মেয়ে রত্নাকে খুঁজে পেয়ে যায় এবং সে সিম্বাদের সাথে লড়াই শুরু করে। তাদের সাথে বেশ অনেকক্ষণই মারামারি হয়। আর অন্যদিকে উর্মিলা একা মেয়ে হয়েও এখানে সবাইকেই নাজেহাল করে ফেলেছে। অনেক চেষ্টার পরে তমালিকা উর্মিলার একটি চোখে আঘাত করে, তার চোখই নষ্ট করে ফেলে। কিন্তু এরপরেও উর্মিলা থেমে থাকে না, সে তমালিকাকে মারতে শুরু করে এবং একটা সময় তাকে তুলে ওপরে পাথরের সাথে আঘাত করে, যার জন্য তমালিকা এবার গুরুতরভাবে আঘাত পায়। আর যখন উর্মিলা কুসুমকে মারতে যায় তমা পেছন থেকে তার মাথায় আঘাত করে এবং ফাইনালি সে উর্মিলাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে জয় এবার রত্নাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর অনেক কষ্টে তারা সেখান থেকে পালিয়ে আসে। এখানে রত্না জয়কে মামা বলে ডাকে, কারণ সে এতক্ষণে এটি তো বুঝতে পেরে গিয়েছে যে এই জয়ই হচ্ছে তার আসল মামা। জয় মামা ডাকটি শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে তখন রত্নাকে এই কথাটি কাউকে বলতে মানা করে। এরপরে জয় যখন তাদের কাছে ফিরে আসে তখন সে দেখতে পায় তমালিকার এই অবস্থা। এটি দেখেই তো সে এবার কান্না করতে শুরু করে, তার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। তমালিকা তখন বলে সে জয়কে কথা দিয়েছিল কুসুমের পরিবারের কাউকেই কিছু হতে দেবে না। সে তার কথা রাখতে পেরেছে, সে তার জীবনটা উপভোগ করেছে। এগুলো বলতে বলতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হ্যাঁ, একটি নিষ্পাপ মেয়ের প্রাণ গিয়েছে। অন্যদিকে মল্লিকাও জয়দের নিয়ে বেশ চিন্তা করছিল। তখনই কিছু গ্রামবাসী এসে মল্লিকার টাওয়ারে আগুন লাগিয়ে দেয়, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল মল্লিকা তাদেরকে সাহায্য করছে। এবার মল্লিকা সেখান থেকে কোনো রকমে পালিয়ে জয়দের কাছে যেতে শুরু করে, তাদেরকে বিপদের ব্যাপারে সজ্ঞান করতে। আর এদিকে যখন তারা আবারও গাড়ি করে পালাচ্ছিল তখনই ব্রিজের মাঝে একটি বিস্ফোরণ ঘটে। জয় যখন সেদিকে যায় অন্যদিক থেকে তখনই কার্তিকের গুন্ডারা এসে কুসুমের পেটে আঘাত করে। এটি দেখেই জয় আবারও তাদেরকে এক এক করে মারতে শুরু করে, কিন্তু ফাইটের মাঝেই একটা সময় কার্তিকের এক গুন্ডা কুসুমের গলায় চাকু ধরে। তখনই কার্তিক তার তীর ধনুক দিয়ে একেবারে তার চোখে আঘাত করে। হ্যাঁ, সে এবার সঠিক লক্ষ্যে আঘাত করতে পেরেছে। তার আপন বোনকে বাঁচানোর মাধ্যমে সে তার ভেতর থেকে সেই অপরাধবোধ ধীরে ধীরে চলে যাচ্ছে। এরপরেই যখন সেখান থেকে সবাই আবারও পালাতে শুরু করেছে, কিন্তু তখনও একজন বেঁচে রয়েছে। আর ঠিক তখনই পেছন থেকে মল্লিকা এসে তাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা জানতে পারি কার্তিক নিজে তার বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারিয়েছিল, কারণ সে তাদের ইন্স্যুরেন্সের টাকা দিয়ে নিজের এই সাম্রাজ্য করতে চাইছিল এবং সেই ফ্যাক্টরিও সে নিজেই বিস্ফোরণ করিয়েছিল। এরপরে কোনো রকমে জয় কুসুমের পুরো পরিবারকে নিয়ে একটি জায়গায় আসে, সেখানে তাদের বেসিক ট্রিটমেন্ট হয়। কিন্তু তারা জানতে পেরে গিয়েছে এখানেও তাদের পেছনে কার্তিকের লোকেরা আক্রমণ করতে পারে। তাছাড়া আজকে দুপুর 3টের মধ্যেই কুসুমকে পার্লামেন্টে গিয়ে তার রিপোর্ট প্রেসিডেন্টের কাছে জমা দিতে হবে, তা না হলে তাদের দেওয়া রিপোর্ট জয় তার স্বাক্ষর ছাড়াই অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর আর কিছুই করার থাকবে না। এরপরে দেখানো হয় জয় একটি ট্রাকে করে কুসুমের পুরো পরিবারকে নিয়ে পার্লামেন্টের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কার্তিকের লোকেরা সত্যিই জয় ট্রাক ফলো করতে শুরু করে। জয় ট্রাকটি নিয়ে সোজা কার্তিকের বাড়ির সামনে চলে আসে। এদিকে কার্তিকও আগের থেকেই একটি সাউন্ড প্রুফ কাচের ভেতরে করে বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে। তার লোকেরা যখন ট্রাকটি খোলে তারা দেখতে পায় ভেতরে কেউই নেই, না কুসুম না তার পরিবার। আসলে জয় কার্তিক এবং তার লোকেদের বোকা বানানোর জন্য ভুল ইনফরমেশন দিয়েছিল এবং এই সুযোগটি নিয়েই সে অ্যাম্বুলেন্সে করে কুসুম এবং তার পুরো পরিবারকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু কার্তিক আরও এক ধাপে গিয়ে সেও সেই জায়গায় আগের থেকেই তার লোকেদের সেট করে রেখেছে। এবার জয়ের সাথে কার্তিকের লোকের মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে একটি অস্ত্র গিয়ে কার্তিকের কাচের সাথে গিয়ে লাগে, যার জন্য কার্তিক তখন চিল্লিয়ে ওঠে।
আর এটি দেখেই জয় তখন বুঝতে পেরে যায় যে কার্তিকের কানের সমস্যা রয়েছে, যার জন্য সে এবার তার কাছে গিয়ে বলে যদি তাদের মধ্যে কেউ তাকে মারার জন্য এগিয়ে আসে তাহলে সে এই কাজে আঘাত করবে। যা শুনে এবার সবাই দূরে সরে যায় এবং এই সুযোগটা নিয়েই জয় কার্তিককে গাড়িতে তোলে সেই ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে কোনো রকমে কুসুমকে সবার কাছ থেকে বাঁচিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে তো সবাই কার্তিককে দেখে চিনে ফেলেছে, সবাই কার্তিকের সেই সাউন্ড প্রুফ কাজ ভেঙে ফেলে এবং তার এরকম আচরণ দেখে সবাই বুঝতে পেরে যায় যে কার্তিকের কানের সমস্যা রয়েছে, যার জন্য এবার তার চারপাশে সবাই বেশি বেশি করে আওয়াজ করতে শুরু করে। অন্যদিকে কুসুমও প্রেসিডেন্টের কাছে তার রিপোর্ট সাবমিট করতে সক্ষম হয়। আর এদিকে এত আওয়াজ শোনার জন্য কার্তিকের কান দিয়ে একটা সময় রক্ত বের হতে শুরু করে, আর একটা সময় তার মৃত্যুও হয়। এরপরে কুসুমকে দেখে সবাই ধন্যবাদ জানায়, কিন্তু কুসুম তখন বলে সে যার জন্য এটি করতে পেরেছে সে তার আপন কেউ নয়, কিন্তু এখন থেকে সে তার ছোট ভাই। এই কথাটি শোনার পরে জয় তো বেশ খুশি হয়। কুসুম যদিও এটি জানে না যে জয়ই হচ্ছে তার আসল ভাই, কিন্তু এরপরেও তো সেই তাকে ভাই বলে মেনেছে, এটি শুনেই সে অনেক খুশি। আর এরপরে আমরা দেখতে পাই প্রায় 6 মাস পরে জয় আবারও সেই গ্রামে গিয়েছে। সেখানে তমালিকার কবরের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, আর এরপরে সে মল্লিকার সাথেও দেখা করে। মল্লিকাও তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছে, আর এরপরে তাদের দুজনের একটি নতুন জীবনের শুরু হয়। আর এমনই একটি সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটিও এখানেই শেষ হয়। তো একটি ভাইয়ের তার বোনকে বাঁচানোর জন্য যে পদক্ষেপটা নেয়, এতগুলো লোকের সাথে লড়াই করে নিজের জীবন আহুতি দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে। ব্যাপারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমাদের সাথেই জুড়ে থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।